প্রিয়াঙ্কা দেবী তার দুই ছেলে কমল কৈলাস এবং বড় বৌমা কমলিকাকে নিয়ে ছোট্ট এক গ্রামে বাস করে। প্রিয়াঙ্কা দেবীর দুই ছেলে মাস গেলে ভালো টাকা উপার্জন করে, আর সেই টাকা দিয়েই তাদের খুব ভালোভাবে সংসার চলে। কমল এবং কমলিকার বিয়ের প্রায় 5 বছর হয়ে যায়। এদিকে কৈলাসের জন্য প্রিয়াঙ্কা দেবী অনেক মেয়ে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু কৈলাস কাউকেই বিয়ে করতে রাজি হয় না। শেষমেশ একদিন প্রিয়াঙ্কা দেবী তার ছোট ছেলে কৈলাসকে বলে, কৈলাস, তুই সত্যি করে বলতো, তুই কি কাউকে পছন্দ করে রেখেছিস? আরে বাবা, তুই যদি পছন্দ করেই রাখিস তাহলে আমাদেরকে তো আর খুঁজতে হবে না। এতদিন ধরে আমরা তোর জন্য পাত্রী খুঁজছি, তুই কিন্তু আমাদেরকে একবার বলতেই পারিস তোর মনের মধ্যে যদি কিছু থেকে থাকে। মা, তুমি সেই আবারও একই কথা নিয়ে পড়লে। রোজ রোজ একই কথা শুনতে আমার ভালো লাগে না। বড় বৌদি, বিট্টু কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ব্যাস, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি আর তুই আবার বিট্টুর কথায় চলে গেলি। বিট্টু বাইরে খেলতে গেছে, কথা বাড়ানোর চেষ্টা করিস না। আমার দিকে তাকা আর সত্যি কথাটা বল। মা, কি বলবো বলো? আমি তো বলছি আমি বিয়ে করতে পারবো না। এখন আমার কাজের অনেক চাপ, ওখান থেকে ছুটি নিলে আমাকে আর কাজে ঢুকতে দেবে না, আর সেই জন্যই তো আমি এখন বিয়ের চাপটা নিতে চাইছি না। কৈলাস, মাত্র 2-3 দিনের ব্যাপার, এতেও আবার তোমার সমস্যা? আচ্ছা, আমরা গিয়ে যদি তোমার অফিসের বসকে ছুটির দরখাস্ত দিই তাহলেও কি তোমাকে ছুটি দেবে না? আরে বাবা, তোমারই তো বিয়ে, তোমাকে ছুটি দেবে না এটা কি করে হতে পারে? না না বৌদি, একদমই ওসব করতে যেও না। বস অনেক রাগী, একবার রেগে গেলে আমাকে তাহলে সত্যি সত্যি কাজ থেকে বের করে দেবে। ঠিক আছে, আজকে তুমি কাজে চলে যাও, আমি তোমার দাদাকে বলে দেখছি কি করা যায়। বড় বৌদির কথা মতো কৈলাস কাজে বেরিয়ে যায়। কৈলাস কাজে বেরিয়ে যাওয়ার পর কমলিকা তার শাশুড়ি মাকে বলে, মা, কৈলাস আমাদেরকে কিছুই বলবে না। এতদিন ধরে আমরা পাত্রী খুঁজছি, কিন্তু ও তো বিয়ের জন্য রাজি হচ্ছে না। আমার মনে হচ্ছে নিশ্চয়ই ও কাউকে পছন্দ করে রেখেছে। কিন্তু বৌমা, কি করা যায় বলতো? ওর মুখ থেকে কিভাবে সত্যি কথাটা বার করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ছেলেটা বিয়েও করতে চাইছে না, আর বাড়ির সমস্ত কাজ তোমাকে একাই করতে হচ্ছে, আর তার উপর তোমার ছেলেও আছে, তাকেও তো তোমাকে দেখতে হচ্ছে। তুমি কত দিকে যাবে বলো তো? আপনি আমার ছেলের কথা ছেড়েই দিন, কারণ আমার ছেলে তো কোনো ঝামেলাই করে না। শুধু খাওয়ার সময় হলে আমার কাছে খেতে আসে, আর বাদ বাকি সময় তো মাঠেই বাকি বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে বেড়ায়। কমলিকা ছেলের নাম ছিল বিট্টু। বিট্টুর বয়স এখন মাত্র 4 বছর। সে সব সময় বাড়ির সামনে ছোট্ট মাঠে খেলাধুলা করে। পরিবারের সকলেই বিট্টুকে খুবই ভালোবাসে। তাই কমলিকা বুদ্ধি করে তার শাশুড়ি মাকে বলে, মা, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। দেখুন, কৈলাস আমাদেরকে তো কিছুই বলবে না, কিন্তু বিট্টুর কাছ থেকে ও কিভাবে রেহাই পাবে আমি জানি। বিট্টু যদি ওকে একবার জিজ্ঞাসা করে তাহলে ও সত্যি কথাটাই বলবে। হ্যাঁ বৌমা, এই কথাটা তো ঠিকই, আমার মনেই ছিল না। তুমি ঠিকই বলেছো। আসুক আজকে কৈলাস বাড়িতে, তারপর তুমি বিট্টুকে ভালোভাবে সব শিখিয়ে দেবে, ওকে বুঝিয়ে দেবে, আর বুঝিয়ে বলতে বলবে, কেমন? হ্যাঁ মা, ঠিক আছে। এই নিন, এবার খাবারটা খেয়ে নিন। এরকম ভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা কৈলাস কাজ থেকে বাড়িতে ফিরে আসে। এই দেখে প্রিয়াঙ্কা দেবী এবং তার বড় বৌমা বিট্টুকে সবকিছু বুঝিয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর কৈলাস যখন নিজের ঘরে যায় তখন বিট্টুও তার পেছন পেছন যায়। কাকু, তুমি বিয়েটা করে নাও না। এতদিন হয়ে গেল আমি তো একটাও বিয়ের নেমন্তন্ন পাইনি। এবার তুমি বিয়েটা করে ফেলো না, তাহলে আমাদের বাড়িতে কতজন আসবে, অনেক আনন্দ হবে, আর আমিও অনেক মজা করব। হ্যাঁ রে, আমিও তো সেটাই ভাবছি। এবার মনে হচ্ছে সত্যি কথাটা সকলকে বলতেই হবে, আর দেরি করলে চলবে না। এবার দেরি করলে তাহলে আমার হাত থেকে সবকিছুই ফসকে যাবে। কি বলছো কাকু? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি কাউকে পছন্দ করো? আমার নতুন কাকিকে তাহলে কবে বাড়িতে নিয়ে আসবে? তোর নতুন কাকিকে আমি খুব তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসবো, তুই চিন্তা করিস না। আচ্ছা যা, অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড়। এই বলে কৈলাস বিট্টুকে সেখান থেকে চলে যেতে বলে। বিট্টু তখন তার মা বাবার কাছে চলে যায়। বিট্টু এবং কৈলাসের সব কথাই আড়াল থেকে প্রিয়াঙ্কা দেবী শোনে। সব কথা শোনার পর প্রিয়াঙ্কা দেবী মনে মনে ভাবে, এই ছেলেটা তো কিছুই খুলে বলল না, তাহলে কি সত্যি সত্যি এ কাউকে পছন্দ করে? যাই হোক, আমার তো বাড়িতে বৌমা আনা দরকার। তবে আমি শুধু চাই আমার ছেলেটা যেন ফর্সা কোনো মেয়েকেই বিয়ে করে নিয়ে আসুক। যদি আমার ছোট ছেলেটাও বড় ছেলের মতো কালো কোনো মেয়েকে বিয়ে করে নিয়ে আসে তাহলে পাড়া প্রতিবেশী সবাই আমাকে রাগানো শুরু করবে। এসবই ভাবনা চিন্তা করতে করতে প্রিয়াঙ্কা দেবী তার ঘরে চলে যায়। নানান রকম চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা প্রিয়াঙ্কা দেবী কৈলাসকে বলে, খোকা, তুই যাকেই পছন্দ করিস না কেন আমাকে বলে দে। আর হ্যাঁ, মেয়েটা যেন ফর্সা হয়। আমি এবার আর কালো বৌমা চাই না, এবার আমি ফর্সা বৌমা চাই। তুই দয়া করে অন্তত ফর্সা বৌমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসিস।
প্রিয়াঙ্কা দেবীর কথা শুনে কৈলাস হেসে বলে, মা তুমি চিন্তা করো না, পূজা অনেক ফর্সা, আরো তোমার থেকেও বেশি ফর্সা, একবার দেখলেই তোমার ওকে পছন্দ হয়ে যাবে। এই বলে কৈলাস খাওয়া দাওয়া শেষ করে কাজে চলে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। একদিন কৈলাস তার মাকে পূজাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে। সেদিন সন্ধ্যাবেলা কৈলাস তার মা এবং বড় বৌদিকে নিয়ে পূজাদের বাড়িতে চলে যায়। পূজাকে দেখে প্রিয়াঙ্কা দেবীর খুবই ভালো লাগে, কারণ তার গায়ের রং ছিল খুবই ফর্সা। আর সেই কারণে প্রিয়াঙ্কা দেবী তখনই বিয়ের পাকা কথা বলে ফেলে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এবং পূজা ও কৈলাসের বিয়ের দিন চলে আসে। বিয়ের পর পূজা কৈলাসের সঙ্গে শ্বশুর বাড়িতে চলে যায়। দেখলে তো পূজা, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমাকে বিয়ে করব, আজ দেখো সেটাই করে দেখালাম। হ্যাঁ সেটাই তো কৈলাস, আজকে আমি অনেক খুশি। পূজা এবং কৈলাস যখন এসব কথা বলছিল তখনই সেখানে পূজার শাশুড়ি মা প্রিয়াঙ্কা দেবী এসে বলে, ছোট বৌমা আজকে অনেক রাত হয়েছে, এবার কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে সকাল সকাল উঠতে হবে, তোমাকে তো রান্না বান্না করতে হবে আর অনেক নিয়মও পালন করতে হবে। এই বলে প্রিয়াঙ্কা দেবী সেখান থেকে চলে যায়। আর তখনই সেখানে কমলিকা ও পূজার সঙ্গে কথা বলার জন্য আসে। আর ঠিক কিছুক্ষণের মধ্যে সেখানে বিট্টু ছুটে এসে বলে, মা আমি তোমাকে সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, এত মানুষের ভিড়ে আমি তোমাকে খুঁজেই পাচ্ছিলাম না, তুমি কোথায় ছিলে বলো তো? আরে বাবা, এই তো আমি এখানেই আছি তো, আমি আবার কোথায় যাব? দেখ তো ছোট কাকিমাকে দেখতে কত সুন্দর, তাই না? মা কাকিকে সত্যিই দেখতে অনেক সুন্দর, কাকি কত ফর্সা, ছোট কাকুর থেকে কাকিমা অনেক বেশি ফর্সা দেখতে, পুরো আমার মতো ফর্সা। বাচ্চা ছেলের মুখে এই কথা শুনে কমলিকা এবং পূজা দুজনেই হাসতে থাকে। বিট্টুকে দেখে পূজার অনেক ভালো লাগে, তাই সে বিট্টুকে কোলে নেওয়ার জন্য ছটফট করতে থাকে এবং তার সঙ্গে কথা বলারও চেষ্টা করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, মা তুমি কি আমাকে খাবার দেবে না? আমি তো সেই কখন থেকে খাবারের জন্য অপেক্ষা করছি, আমার তো খুব জোরে খিদে পেয়েছে, তুমি তাহলে আমাকে কখন খাইয়ে দেবে? বিট্টু, আমি তোর খাবারটা তোর কাকিমার কাছে দিয়ে এসেছি, তুই তোর কাকিমার কাছে আজকে খেয়ে নে, কেমন? রান্নাঘরে কত কাজ পড়ে আছে দেখ তো, আমাকে এখন এত কাজ করতে হবে, তুই আজকের দিনটা তোর কাকিমার কাছে খেয়ে নে, যা চল আমি তোকে তোর কাকিমার কাছে দিয়ে আসছি। এই বলে কমলিকা বিট্টুকে তার ছোট যা পূজার কাছে দিয়ে আসে। পূজা, বিট্টুকে একবার খাইয়ে দেবে? আসলে রান্নাঘরে অনেক কাজ আছে, একে খাওয়াতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে, তাই তুমি একটু খাইয়ে দাও না। নিশ্চয়ই খাইয়ে দেব। বিট্টু এসো আমার কাছে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, এসো। এই বলে পূজা বিট্টুকে নিজের কাছে টেনে নেয় এবং তাকে খাইয়ে দিতে থাকে। তখন বিট্টু একটা একটা করে পূজার সঙ্গে অনেক কথা বলতে থাকে, আর বিট্টু সেই কথাগুলো পূজার খুবই ভালো লাগে। যদি একবার বড় বৌদি আমাকে বিট্টুকে দিয়ে দেয় তাহলে আমি আর কখনোই একে ছাড়বো না, মনে হচ্ছে যেন এ আমার নিজের ছেলে। বড় বৌদি এত কালো, বৌদি কালো হওয়ার পরও বিট্টু এত ফর্সা কেন? মনেই হয় না বিট্টু ওর নিজের সন্তান। বিট্টু যদি আমার ছেলে হতো তাহলে কতই না ভালো হতো। পূজা মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে থাকে এবং গল্প শোনাতে শোনাতে বিট্টুকে খাবার খাওয়াতে থাকে। খাওয়া দাওয়া শেষ করে বিট্টু আবার বাইরে খেলতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হয়। মালতীর একটু বেশি কাজ থাকলেই পূজা বিট্টুকে খাইয়ে দেয়, আর সে মায়ের মতো করে বিট্টুর দেখাশোনা করে। এমনকি সে বিট্টুকে স্নান করিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয় এবং তাকে পড়তেও বসায়, ঠিক যেমনটা কমলিকা করে থাকে। একদিন পূজা যখন নিজের হাতে বিট্টুকে খাইয়ে দিচ্ছিল তখন পূজা কমলিকার নামে বিট্টুকে উল্টোপাল্টা কথা বলা শুরু করে। বিট্টু, তুমি কি জানো তুমি যাকে আজ পর্যন্ত মা বলে ডেকে এসেছো সেটা তোমার মা নয়, তোমার মা হলাম আমি। তুমি কি সেটা জানো? কাকিমণি এটা তুমি কি করছো? ওটা তো আমার মা, আমি তো তাকে মা বলে ডেকে এসেছি, কিন্তু মা আমার সঙ্গে এরকম করবে কেন? বিট্টু, ওটা তোমার মা নয়। আসলে তুমি যখন অনেক ছোট ছিলে তখন ওই কালো মহিলাটা আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছিল, তাই জন্যই তো তুমি ওই কালো মহিলাটাকে মা বলে ডাকো, কিন্তু তোমার আসল মা তো আমি। দেখো তোমার গায়ের রঙের সঙ্গে আমার গায়ের রঙের কত মিল, আর ওটা যদি তোমার মা হতো তাহলে তুমিও তো ওর মতোই কালো হতে, তাই না? ঠিক এভাবেই পূজা বাচ্চা বিট্টুর মাথায় উল্টোপাল্টা কথা ঢোকাতে থাকে। সেদিন রাত থেকে বিট্টু পূজার কাছে ঘুমানোর বায়না ধরে, তখন কমলিকা কিছু বলে না। তবে পরের দিন সকালে কমলিকা যখন বিট্টুকে খাওয়াবে বলে ডাকে তখন বিট্টু তার মাকে বলে, মা আমি তোমার কাছে খাবো না, তুমি তো আমার মা না, তাহলে আমি তোমার কাছে কেন খাবো? আমার আসল মা তো পূজা কাকিমণি, তুমি আমাকে ওনার কাছ থেকে কেড়ে নিয়ে চলে এসেছিলে, আর এখন আমি তোমার কাছে খাবো না, আর তোমাকে মা বলেও ডাকবো না কখনো।
বিট্টুর এই কথা শুনে কমলিকা অবাক দৃষ্টিতে বিট্টুর দিকে তাকিয়ে থাকে। তখন কমলিকা বুঝতে পারে যে তার বাচ্চা ছেলেকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। সেই জন্য কমলিকা তৎক্ষণাৎ তার পরিবারের সবাইকে সেখানে ডাকে এবং সবাইকে সেই ঘটনা খুলে বলে। আসলে আমি সত্যি বিট্টুকে তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু না, আমি পারলাম না। সত্যি আমি কখনোই এটা পারতাম না। তাছাড়া আমি কিভাবে পারবো একটা সন্তানকে তার মায়ের কাছ থেকে আলাদা করতে? শুধু আমি কেন, কেউই পারবে না। দিদি, তুমি আমাকে ক্ষমা করে দিও, তবে আমি কিন্তু বিট্টুকে নিজের ছেলে বলেই মনে করি। ওকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিও না প্লিজ, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। পূজার এই কথা শুনে এবং বিট্টুর প্রতি তার ভালোবাসা দেখে সবাই তাকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে পূজা আর বিট্টুকে উল্টোপাল্টা কোনো কথা বলে না। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে।